আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। তো আপনি এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দুটো জিনিস দেখে হয়তো চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, কেন সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আসছে। সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা বলতে শুধুমাত্র যে বাংলাদেশ সেনাবাহিনী তা না, সেনা, নৌ, বিমান এবং পুলিশ সবগুলোর উপরেই আন্তর্জাতিকভাবে একটা নিষেধাজ্ঞার চক্রান্ত চলছে। তো সেটা কেন চলছে, কিভাবে চলছে, কি হইতে পারে, ডটগুলো মিলিয়ে দিচ্ছি। বাকিটা আপনাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে দেখবেন যে আমার কথাগুলো সত্য হচ্ছে কি না বা সত্য হওয়ার সম্ভাবনা কতটুকু। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ পুলিশ অলরেডি একটা লেটার দিয়েছে বিভিন্ন জায়গায় যে জঙ্গি হামলা করতে পারে। গতকাল বা গত পরশু আবার সমস্ত বিমানবন্দর রেড অ্যালার্ট জারি করেছে, দেশে 8টি বিমানবন্দরে যে জঙ্গি হামলা হইতে পারে। হ্যাঁ, আজকে আবার আপনার তারেক জিয়ার যে তথ্য উপদেষ্টা বা কষা জাহিদ নামে যাকে পরিচিত, ডক্টর জাহিদ, তিনি বলেছেন যে দেশে জঙ্গি আছে, মানে জঙ্গি নিষ্ক্রিয়। একজন বলছেন জঙ্গি আছে, একজন বলছেন জঙ্গি নিষ্ক্রিয়। তো জঙ্গিরা কি নিষ্ক্রিয় থাকে নাকি সক্রিয় থাকে সেটা বুঝতে আমার মনে হয় কোনো রকেট সায়েন্সের দরকার হয় না। আর জঙ্গি নাই এইটা যেমন বলতে পারবে না, জঙ্গি তৎপরতাও নাই সেটাও আপনি বলতে পারবেন না। আমাদের দেশে জঙ্গি আছে, যেমন হরকতুল জিয়াদ আছে, জেএমবি আছে, লস্কর ই তৈয়বা আছে, জয়শি মোহাম্মদ আছে, হিজবুত তাহরির আছে, এছাড়াও আরো অনেক ধরনের জঙ্গি সংগঠন আছে, ছোট 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 অনেক জঙ্গি সংগঠন আছে। এইসব জঙ্গি সংগঠনের বিভিন্ন নেতাও আছে। তো এখন বিএনপি যেটা বলতে চায় সেটা হচ্ছে যে ভাই, এই জঙ্গি নাটক আওয়ামী লীগ করেছে। তো আমার প্রশ্ন হচ্ছে, জঙ্গি নাটক যদি আওয়ামী লীগ করে, তো 2001 থেকে 2003 সাল পর্যন্ত বিএনপি এবং খালেদা জিয়াও বলেছিল জঙ্গি নাই, দেশে কোনো জঙ্গি নাই। কিন্তু এরপরেই 2004, 5, 6 ওনারা এই যে সাবেক এক জঙ্গি নেতা আব্দুর রহমান, আপনাদের সকলের মনে আছে, বাংলা ভাই, ওনাদের কথা মনে আছে, এদের কারা ধরেছিল? শায়েখ আব্দুর রহমানকে কার আমলে ধরা হয়েছিল? বাংলা ভাই কার আমল? সারা বাংলাদেশে একসাথে 500 জায়গায় বোমা বিস্ফোরণ কার আমলে হয়েছিল? কাদের আমলে কোর্টে বোমা বিস্ফোরণে বিচারপতি নিহত হয়েছিল যদি জঙ্গি নাই থাকতেন? তো প্রশ্নটা ওনাকে এই যে বিএনপি আলাদেরকে, যে আপনারা যে বলেন সব ফেসিস্ট সরকারের জঙ্গি নাটক, তাহলে আপনাদের সরকারই তো মনে হয় প্রথম ফেসিস্ট আপনাদেরই সরকার। তা না হইলে কেন আব্দুর রহমান বা বাংলা ভাইকে ধরা হয়েছিল তখন? প্রশ্নটার জবাব একটু দিয়ে যাবেন। এছাড়া আপনারা জানেন কিছুদিন আগে মামুনুল হক, মানে কিছুদিন আগে কোথায়, 2 বছরের ভিতরে মামুনুল হক, তিনি 8 জন প্রতিনিধি নিয়ে আফগানিস্তানের তালেবানদের সাথে বৈঠক করে এসেছেন। এরপরে তালেবানদের এক ডিপ্লোম্যাট, নুরুল হক নূর নামে এক ডিপ্লোম্যাট, তিনি বাংলাদেশে এসে 10 দিন থেকে গিয়েছেন, কিন্তু কেউ নাকি জানে না। পেপার পত্রিকায় লেখা হওয়ার পরেও ইউনুসীয় গভর্নমেন্ট মুখে কুলু পেটে বসেছিলেন, এটা আপনারা সকলেই জানেন। এই যে হাফিজ সাইদের ডান হাত, লস্কর ই তৈয়বার সেকেন্ড ইন কমান্ড, তিনি বাংলাদেশে এসে সমস্ত বর্ডার এরিয়ায় ঘুরে গিয়েছিলেন, কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, সমস্ত বর্ডার এলাকায় ঘুরে গিয়েছিলেন। এগুলো আপনারা জানেন। এবং এটাও জানেন যে ভারতে যখন গাড়ি বোমা বিস্ফোরণ হয়, তখন টঙ্গীর এক মাদ্রাসা থেকে রাতারাতি 200 ছাত্র, হুজুর, বৈরাগী সহ সব উধাও হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। আর জঙ্গি নাই বলেন, এই জসিমউদ্দিন রহমানি, তিনিই তো কিছুদিন আগে, মানে তারেক ভাই আপনার গভর্নমেন্ট আসার আগে আপনার টিভি ইন্টারভিউতে বলেছিলেন যে ব্লগার বা অমুক তমুক এদেরকে হত্যা করার পেছনে ওনাদের হাত আছে এবং এটা জায়েজ আছে, এগুলো উনি বলছিলেন না? এই জসিমউদ্দিন রহমানি, জসিমুল হক বা জিয়াউল হক, এদেরকে ধরেন, এদেরকে ধরলেই কিন্তু জঙ্গি বেরিয়ে যাবে। এখন আসি কেন বলছিলাম যে নিষেধাজ্ঞা আসছে। দেন টিটিপি, যেটা কথা বলা হচ্ছে, টিটিপির সাথে বাংলাদেশ, টিটিপি কারা? টিটিপি হচ্ছে যে পাকিস্তানের জঙ্গি সংগঠন, যেটা পাকিস্তান সরকারের বিরুদ্ধে সংঘর্ষ করছে। হ্যাঁ, টিটিপিতে লোক বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে যুদ্ধ করতে মারা গেছে, এইসব নিউজ আপনারা বেশ কিছুদিন ধরে দেখছেন, আগেও দেখেছেন। বাঙালি মারা গেছে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে।
এখন টিটিপির হয়ে নাকি আরো চলছে। তো এর মধ্যে আমাদের কাছে যতটুকু আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, এই 5 বাহিনী থেকে অলরেডি 475 জনের লিস্ট আছে এবং তার মধ্যে প্রায় 300 জনকে নজরবন্দি করা হয়েছে, 13 জনকে গ্রেপ্তার, 23 জন হাওয়া হয়ে গেছে, মানে ওরা কোথায় আছে জানে না। এবং এরা সব এরোনট ইঞ্জিনিয়ার, মানে বিমান বাহিনীর প্রশিক্ষিত, বিমান পরিচালনা করতে পারে, বিমান চালাইতে পারে, এই ধরনের লোকজন নাকি বেরিয়েছে যারা পলাতক। আপনাদের নির্ঘাত একটু মনে আছে কিছুদিন আগেই একটা প্রশিক্ষণ বিমান পড়েছিল ঢাকার একটা স্কুলে, অনেকগুলো ছাত্রছাত্রী। সেটাকে আপনারা কিভাবে বলবেন যে জঙ্গি নয়, জঙ্গি কর্মকাণ্ড? কেন আজকে দেশে 8টা বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে? কেন রেলওয়ে স্টেশন মুক্তমুখ সব জায়গায় রেড অ্যালার্ট জারি করা হয়? কেন বলা হয় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও হয়তো আক্রমণ হইতে পারে? এগুলো সব একটু মিলান, সব চিন্তা করেন। এটা আমার কথা না, এটা পুলিশের কথা। পুলিশ যে গোয়েন্দা প্রতিবেদন দিয়েছে সেটা আপনারা সকলেই জানেন। কেন বলছি যে এই নিষেধাজ্ঞা, তার কারণ কি দেখেন, টিটিপি কথা আগেই বলেছে আপনি। টিটিপি হচ্ছে যে আপনার পাকিস্তানের জঙ্গি সংগঠন যারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে লাগছে। আর আমাদের দেশে যে টিটিপির জঙ্গি আছে এবং টিটিপি রিক্রুটমেন্ট হচ্ছে, এই দিয়েছে কারা? পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। এটা একদম সরাসরিভাবে আমেরিকার একটা চাল হইতে পারে। তার কারণটা কি বলি, এই জিনিস দেখাইতে পারলেই তাদের সেই ব্যর্থ রাষ্ট্র পরিণত করা। তার মানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যেসব সেনা গোয়েন্দা কর্মকর্তারা যায়, পুলিশ যায়, তাদের উপর একটা নিষেধাজ্ঞা আসবে যে তোমার দেশে এত জঙ্গি, তোমার দেশে জঙ্গি ধরা হয়, তোমার দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশের ভিতরে জঙ্গি ধরা হয়, তুমি কিভাবে আরেক দেশে যে জঙ্গি নিধন করবে? সুতরাং তোমার যাইতে হবে না বাবা, তুমি তোমার দেশ সামলাও, তুমি একটা ব্যর্থ রাষ্ট্র, তুমি রাষ্ট্রই ব্যর্থ, তোমার দেশের লোক নিয়ে কই থেকে যাবো? আপনি দেখছেন শান্তিরক্ষী বাহিনীতে আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইরান, এখান থেকে কোনো সেনা নিতে নেয় না। তার কারণ হচ্ছে ওরা ব্যর্থ রাষ্ট্র। সুতরাং আমাদের বাংলাদেশটাকে টোটাল ব্যর্থ রাষ্ট্র করার জন্য এই সামরিক বাহিনীর ভেতরে একটা অংশ আছে যারা জঙ্গি তৎপরতা চালায় এবং এমন একটা পরিস্থিতি সৃষ্টি করছে যাতে একটা নিষেধাজ্ঞা চলে আসে এবং যে কোনো মুহূর্তে নিষেধাজ্ঞাটা আসতে পারে। সেই নিষেধাজ্ঞা আসলে এটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। এরপরে আমেরিকান ডিপ স্টেট সহ পাইকারা যা যা করার তাই করতে পারবে। আফগানিস্তানে সেই লোকের মৃতদেহ হয়তো দেখেছেন, কিভাবে খালে পাওয়া গেল, ওনারা কারা। আজকে এক ভারতীয় মহিলাকে হত্যা করা হইলো, রাস্তায় পিটে মারা হইলো বাংলাদেশে, ঢাকায়। এরা সবকিছু মিলান, সবকিছু বোঝেন, বোঝার পরে হয়তো বুঝতে পারবেন যে আসলে কেন বলছি যে একটা নিষেধাজ্ঞার পায়তারা চলছে বাংলাদেশের উপরে, সামরিক বাহিনীর উপরে, বাংলাদেশের উপরে সামরিক বাহিনীর উপরে আন্তর্জাতিক জাতিসংঘের একটা নিষেধাজ্ঞা চড়াইয়ে দেওয়ার প্ল্যান আগে ছিল, পারে নাই, বিভিন্ন সময়ে চেষ্টা করেছে, পারে নাই, তবে এবার সফল হবে। তার কারণ হচ্ছে যে এবার ঠিক বাংলাদেশ সামরিক বাহিনী বা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আইএসআই, পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বড়ি অলরেডি গিলা শুরু করেছেন। ওনারা পাকিস্তান ইন্টেলিজেন্স সার্ভিসের গোয়েন্দা রিপোর্টে টিটিপি আছে বলছেন, কিন্তু আমি বলবো বাংলাদেশের টিটিপি থাক না থাক, হয়তো অল্প বিস্তর থাকতে পারে, তবে এরা আমাদের সংসদ ভবন বা কোথাও হামলা করবে না। যদি হামলা করেই বাংলাদেশের যেসব আছে জঙ্গি সংগঠন, হরকতুল জিহাদ, জেএমবি, তারপরে জয়সি মোহাম্মদের যা আছে, হিজবুত তাহরির, এরা করতে পারে। আর এইগুলোরে ধরার জন্য জসিমউদ্দিন রহমানিকে ধরেন, জিয়াউল হক সাহেবকে ধরেন, ওনাদেরকে ধরেন, হাফিজ সাইদের সেকেন্ড ইন কমান্ড যারা এসেছিলেন, যারা তাদের সাথে বৈঠক করেছেন তাদেরকে ধরেন, শামসুল হক মামুনুল হককে ধরেন যিনি আফগানিস্তান গিয়েছিলেন এবং আফগানিস্তানে বৈঠক করেছেন, এদেরকে ধরেন, সঠিক বেরিয়ে আসবে। তারেক রহমানের চীন সফরে এখনো আছেন, আজকেই তিনি চলে আসবেন। তো এই সফরে বড় উদ্দেশ্য বলতে ছিল তিস্তা প্রকল্প, লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণ এবং চীন থেকে যুদ্ধ বিমান ক্রয় করা। এই তিনটির কোনোটাই কিন্তু কোনো সমঝোতা বা চুক্তি হয়নি। আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আজ একটু আগে তিস্তা প্রকল্পে চুক্তি না হওয়া নিয়ে একটি এপিসোড করেছি। এবার এই এপিসোড করছি বাকি দুটি বিষয়, অর্থাৎ লালমনিরহাট বিমানবন্দর
ও যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি বা সমঝোতা কেন হলো না, এই দুটো বিষয় নিয়ে। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। বলা বাহুল্য, তারেক রহমানের চীন সফরকে ঘিরে বাংলাদেশে খুব বড় ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল। প্রত্যাশা তৈরি করেছিল স্বয়ং বাংলাদেশ সরকার। যেভাবে ভারতকে এড়িয়ে চীনে গেলেন তারেক রহমান, তাতে সবাই মনে করেছিল তারেকের এই সফর হবে মারিত গন্ডার লুঠিত ভান্ডার, অর্থাৎ বিরাট কিছু পাওনা। আর সেই পাওনাটা হলে ভারতের নাকে আচ্ছা করে ঝামা ঘষে দেয়া যাবে। এই ঝামা ছিল মোট তিনটি বিষয়ের, আগেই বলেছি। তিস্তা প্রকল্পের পাশাপাশি আরও দুটো বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল: লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকীকরণ আর চীনা যুদ্ধ বিমান কেনা। কিন্তু সফর শেষে দেখা যাচ্ছে এই দুই বিষয়েও কোনো প্রকাশ্য চুক্তি বা সমঝোতার ঘোষণা আসেনি। তাহলে প্রশ্ন ওঠে খুব স্বাভাবিকভাবেই, কেন চুক্তি হলো না, কেন সমঝোতা হলো না, কারণ কি? দেখুন, প্রথম কারণ হতে পারে অর্থনৈতিক বাস্তবতা। বাংলাদেশ এখন এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যখন বৈদেশিক ঋণের চাপে ক্রমশ হাঁসফাঁস করতে শুরু করেনি, হাঁসফাঁস করছে একেবারে বৈদেশিক ঋণের চাপে। কিরকম ঋণ আছে বাংলাদেশের এই মুহূর্তে? সাম্প্রতিক প্রকাশ্য তথ্য অনুযায়ী বাংলাদেশের বৈদেশিক ঋণ 2025 সালের মাঝামাঝি সময়ে 77 বিলিয়ন মানে 7,700 কোটি ডলারের বেশি ছিল। আর এটা ছিল জুন মাসে 2025-এ। ওটা 2025-এর ডিসেম্বরে এসে ওটার পরিমাণ দাঁড়ায় 113 বিলিয়ন ডলার, মানে 11,300 কোটি ডলার। 7,700 কোটি বাংলাদেশের জন্মের পর থেকে এত বছর ধরে ঋণের পরিমাণ ছিল 7,700 কোটি ডলার। আর সেইটা বেড়ে, মানে অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের আমলে সেটা বেড়েছে আরও 36% মাত্র 6 মাসে। বেড়ে হয়েছে 113 বিলিয়ন ডলার, মানে 11,300 কোটি ডলার। মানে আপনাদের টাকার পরে আবার বোধহয় 120, 25, 30 করে গুণ করলে যত হয় তত টাকা তাদের বৈদেশিক ঋণ। এত বড় ঋণের বোঝা থাকলে নতুন বড় প্রকল্প, বিশেষ করে প্রতিরক্ষা বা অবকাঠামো খাতে চুক্তি চূড়ান্ত করা সহজ নয়, ভীষণ 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 কঠিন। কারণ সরকার শুধু কি কিনবে সেটা তো দেখলে চলে না, কিভাবে শোধ করবে সেটাও দেখতে হয়। আর এখন বাংলাদেশের ওই ঋণের কিস্তি এবং ঋণের সুদ দিতে দিতেই বাংলাদেশ ভিখারি হয়ে চলেছে। দ্বিতীয় কারণ হতে পারে অর্থায়নের শর্ত, অর্থাৎ চীন টাকা দিয়ে এগুলো কিনবে, এগুলো বিক্রি করবে। লালমনিরহাট বিমানবন্দর আধুনিকীকরণ করবে চীন তার টাকা দিয়ে। আবার যুদ্ধ বিমান কেনা হবে, সেটাও চীনের ঋণ নিয়ে সেটাও কেনা হবে। কিন্তু শুধু তো এতে হবে না, এর সঙ্গে থাকে প্রশিক্ষণ। মানে যুদ্ধ বিমান কেনাটার যেমন খরচ আছে একটা বড়, তেমনি তার বৈমানিকদের প্রশিক্ষণ, সেগুলোকে সংরক্ষণ, খুচরো যন্ত্রাংশ, অস্ত্রসজ্জা, রক্ষণাবেক্ষণ, সিমুলেটর আর দীর্ঘমেয়াদী সার্ভিসিং প্যাকেজ, এগুলোর মোট খরচ অনেক সময় মূল বিমান কেনার দামের চেয়ে বেশি হয়ে যায়। মানে ঢাকের দায়ে মনসা বিক্রি হয়ে যাবে।
তাই দাম, কিস্তি, সুদের হার, ডেলিভারির সময়সূচি এসব নিয়ে যদি দর কষাকষি করে কোনো জায়গায় না মেলে তাহলে চুক্তি পিছিয়ে যায়। খবর পাচ্ছি বাংলাদেশের অর্থনীতির খবর তারেক রহমান সরকার যত না জানেন তার থেকে বেশি জানে চীন। যারা ধার দেয় তাদেরকে তো জানতে হয়। তাহলে আর একটা কথা এই প্রসঙ্গে বলি, চীনের থেকেও কিন্তু বাংলাদেশের বেশি বৈদেশিক ঋণ সব থেকে বেশি হচ্ছে তো বিশ্ব ব্যাংক, তারপরে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আর তারপরের জায়গাটা হচ্ছে কিন্তু চীনের নয়, জাপানের কাছ থেকে সবচেয়ে বেশি দেশ হিসেবে ঋণ নেয়া, তারপরে চীন, তারপরে ভারতের আছে। তাহলে প্রশ্নটা আসছে, চীন তো সব জানে, জানার পরে তারেক রহমানকে প্রশ্ন করেছিল যে কিভাবে এই দেনা শোধ হবে আর কিভাবে দেনা যেটা আছে সেগুলো শোধ করবে। ফলে চুক্তি আর হয়নি। এটা দ্বিতীয় কারণ। তৃতীয় কারণ হতে পারে রাজনৈতিক সংবেদনশীলতা। লালমনিরহাট বিমানবন্দর ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের কাছে রংপুর ডিভিশনে। উত্তরাঞ্চলের এভিয়েশন অবকাঠামো এটা শুধু একটি সিভিল প্রকল্প নয়, এর বিরাট কৌশলগত মূল্য আছে, যে মূল্য দেখে চীন কিন্তু উৎসাহিত হয়েছিল ভারতের ওপরে নজর রাখা যাবে লালমনিরহাট থেকে। কিন্তু এমন প্রকল্পে চীনের উপস্থিতি ভারত খুবই সংবেদনশীলভাবে দেখে, আর দেখাটা স্বাভাবিক। ফলে বাংলাদেশ অনেক সময় এমন প্রকল্পে প্রকাশ্যে দ্রুত এগোলে ভারত কিন্তু কূটনীতিতে আরো চাপ দেবে, যেরকম চাপ গত কিছুদিন ধরে ভারত দেয়া শুরু করেছে বাংলাদেশের ওপর। চতুর্থ কারণ হলো চীনের নিজের একটা কূটনৈতিক হিসাব আছে। চীন, ভারত, রাশিয়া, তারপরে হচ্ছে ব্রাজিল এবং সাউথ আফ্রিকা, এদেরকে নিয়ে ব্রিক্স তৈরি হয়েছে। ব্রিক্স হচ্ছে আমেরিকার পাল্টা হিসেবে, ডলারের পাল্টা। চীন এবং ভারত দুজনেই হচ্ছে ব্রিক্সের সদস্য। চীনের পররাষ্ট্রমন্ত্রী এই কদিন আগে, 3-4 দিন আগে দিল্লি সফর করেছেন। কেন? এর মানে হচ্ছে তিনি তো আর বেড়াতে আসেননি দিল্লিতে, মুখ দেখাতেও আসেননি। বেইজিং থেকে তিনি এসেছিলেন। বেইজিং একদিকে ঢাকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে এবং তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতে যথেষ্ট যে ভারত বাঁকা চোখে দেখছে সেটা চীনও জানে। সুতরাং চীন কি করলো? ঠিক তারেক রহমান যেদিন চলে গেলেন, বেরিয়ে গেলেন বেইজিং, তার সেই দিনে ঢাকার সঙ্গে বেইজিং করলো কি, তাদের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠালো। বেইজিং একদিকে তার মানে ঢাকার সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে, অন্যদিকে নয়াদিল্লির সঙ্গেও যে টানাপোড়েন সেটাকেও নিয়ন্ত্রণে রাখতে চাইছে। এই অবস্থায় বাংলাদেশে খুব স্পষ্ট সামরিক বা কৌশলগত কোনো চুক্তি, বিশেষ করে বিমান ঘাঁটি ধরনের প্রকল্প চীনের পক্ষ থেকেও খুব সাবধানে দেখা হয়েছে। চীন তার জন্যে এক্সট্রা কোনো উৎসাহ দেখায়নি, যেটা প্রথম দিকে দেখাচ্ছিল। আর যুদ্ধ বিমান কেনার প্রশ্নে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিজিওনাল মেসেজিং, অর্থাৎ আঞ্চলিক যে বার্তা কি দিচ্ছে। সম্প্রতি যে চীনা J-10CE বিমানটা, যুদ্ধ বিমানটার নাম কি চীনের? J-10CE যে যুদ্ধ বিমান নিয়ে আলোচনা হয়েছে সেটা পাকিস্তানও ব্যবহার করে। অপারেশন সিন্দুরে চীনের বিমান, চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা একেবারেই ভালো ফল দেয়নি পাকিস্তানকে, যার জন্যে পাকিস্তানকে বিপদে পড়তে হয়েছিল, অনেক ক্ষতি সহ্য করতে হয়েছে। এবং সারা বিশ্ব জুড়ে এখনকার যুদ্ধ বিশারদরা মনে করেন পাকিস্তানকে প্রায় মাথা নত করে চুক্তির জন্য এগিয়ে আসতে হয়েছিল।
যুদ্ধবিরতির। এটা আমার কথা নয়, আন্তর্জাতিক খ্যাতনামা যুদ্ধ বিশারদদের মতামত বলছে এই কথা। তবে বাংলাদেশের বর্তমান তারেক সরকার ও পূর্ববর্তী মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে বাংলাদেশের বেশ কিছু মানুষ এবং বেশ কিছু মিডিয়া তারা মনে করে পাকিস্তান নাকি জিতেছিল সেই যুদ্ধে, তাই হয়তো সেই যুদ্ধ বিমান ক্রয়ে এত ব্যস্ত হয়ে পড়েছিল তারেক রহমান সরকার। কিন্তু কাজের কাজ কিছু হলো না। এই না হওয়াটার কারণ হলো এই ধরনের কেনাকাটা শুধু সামরিক আধুনিকীকরণ নয়, এক ধরনের ভূ রাজনৈতিক বার্তা হয়ে দাঁড়ায়। বাংলাদেশ হয়তো তার কানে এখন জল ঢুকেছে। সেটা কি? যে এখনই এ বিষয়ে দ্রুত এগোনো মানে ভারতের সাথে আরো সম্পর্ক খারাপ হওয়া, অপ্রয়োজনীয় আঞ্চলিক উত্তেজনা তৈরি করা। এটা যে যদি বুঝে থাকতো আগে, তাহলে ভারতকে এড়িয়ে মালয়েশিয়া হয়ে চীন যেতেন না আমাদের তারেক রহমান। তিনি বোঝেননি, চীন তার কানে এটা ঢুকিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। আর চীন যদি নাও বুঝিয়ে দিয়ে থাকে, আলোচনায় চীন বলেছে এই সব সম্ভাবনার কথা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, বৈদেশিক ঋণের চাপ। বাংলাদেশের ওপর এখন নতুন ঋণ নেওয়ার পাশাপাশি পুরনো ঋণ তার কিস্তি শোধ এবং সুদের মেটানোর চাপ বাড়ছে। গত কয়েক মাসে দেখা গেছে বৈদেশিক ঋণের অর্থ ছাড় কমছে, কিন্তু ঋণ পরিশোধের চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে সরকার যদি বড় অঙ্কের প্রতিরক্ষা বা বিমানবন্দর প্রকল্পে হাত দেয়, তাহলে বাজেটে বাড়তি চাপ আরো পড়বে, আরো বাড়বে চাপ। আর সেই চাপ রাজনৈতিকভাবে খুব ঝুঁকির। তারেক রহমান সামলাতে পারবেন না সেই চাপ। আর চাপ তো ভারতও বাড়িয়ে যেত। তাই বাস্তবতা হলো, চুক্তি না হওয়ার পেছনে একক কোনো কারণ নয়, বরং অর্থনীতি, কূটনীতি, নিরাপত্তা, রাজনীতি এবং ঋণের চাপ সব মিলিয়ে একটি জটিল সমীকরণ কাজ করেছে। লালমনিরহাট বিমানবন্দর আর যুদ্ধ বিমান দুটোই বাংলাদেশের কাগজে কলমে বড় স্বপ্ন ছিল, কিন্তু মাটির বাস্তবতায় সেগুলো এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারল না। শেষ পর্যন্ত প্রশ্নটা দাঁড়ায়, বাংলাদেশ কি কৌশলগতভাবে এগোচ্ছে নাকি আপাতত অপেক্ষা করছে? আপাতত উত্তর সম্ভবত একটাই। ঢাকা এখন এই যে ঘাঁটি খেলো চীন সফরে গিয়ে, তাকে বাংলাদেশকে এখন ধীরে সুস্থে, হিসাবি হয়ে এবং ঝুঁকি থাকবে না এমন কূটনীতি বেছে নিতে হবে। আর এরপর কি ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কথা ভাববে? ভবিষ্যৎ দেবে সে উত্তর। তবে একটা কথা এখনই বলে দিই, ভারত কিন্তু এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গতকাল আবার কিন্তু ফুলের গোছা এগিয়ে দিয়েছে বাংলাদেশের দিকে। ভিসা নিয়ে যে কড়াকড়ি ছিল বা গতকাল ভারত সেই ভিসা, অর্থাৎ বাংলাদেশিদের ভারতে যাওয়া নিয়ে যে ভিসা ছিল, সেটা অনেকটা উন্মুক্ত করে দিয়েছে। এ বিষয়ে পরে আরেকটি ভিডিও করব। আপাতত বিষয়টি নিয়ে শুধু এটাই বলবো যে ভিসা দেওয়ার, বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়াটা, সে শুধু চিকিৎসা ভিসা নয়, সব রকমের ভিসা, সেটা দেওয়ার ব্যাপারে ভারত কিন্তু গতকাল দীনেশ ত্রিবেদী, ভারতের হাই কমিশনার ঢাকায়, তিনি নিজের মুখে ঘোষণা করে দিয়েছে। ফিরে আসি, আজকের প্রসঙ্গ শেষ করব। লালমনিরহাট আর যুদ্ধ বিমান দুটোই ছিল বড় প্রতীকী বিষয়, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে সবচেয়ে বড় বাস্তবতা হলো এই ধরনের চুক্তি নয়, তাদের অর্থনৈতিক সক্ষমতার হিসাব, সেই সঙ্গে ভারতের মানসিকতার দিকে নজর রেখে চলতে বাধ্য হওয়া।
বাংলাদেশকে খেয়াল রাখতে হবে ভারত কা গুসা কিউ আতা হ্যায়। ডেল এইচ খান নামে এক চরমপন্থী আবার ২৬ লক্ষ ভারতীয়ের গল্পটা এনেছে। আমি যখন প্রথম এই চরমপন্থীকে দেখি, এর চেহারা ইত্যাদি দেখে আমার মনে হয়েছিল একটা খ্রিস্টান। পরবর্তীতে জানা গেল যে এ তো মুসলমানই শুধু না, এ আবার সামরিক কর্মকর্তা, কোনো এক সামরিক কর্মকর্তা, সাবেক মেজর। তার নাম হলো দেলোয়ার খান। দেলোয়ার নামে তো আরেক বিখ্যাত আত্মঘাতী চরমপন্থী, সে বোধহয় বিদেশে থাকে। সেটা যেমন টকটকে ফর্সা, এইটা আবার বেশ কালো। এই চরমপন্থী ডেল এইচ খান বলছে যে কয়েক বছর আগেও ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে কাজ করত এবং তারা ছিল ভারতের সবচেয়ে বড় রেমিটেন্স আর্নার। ৪০ থেকে ৪৫ বিলিয়ন ডলার তারা ভারতে হুন্ডির মাধ্যমে পাঠাতো। বাংলাদেশে কাজ করে ভারতে ৪০ থেকে ৪৫ বিলিয়ন ডলার প্রতি বছর পাঠাতো। চিন্তা করেন, এই ২৬ লক্ষ ভারতীয়ের গল্প প্রথম নিয়ে এসেছিল আসিফ নজরুল। আসিফ নজরুলকে নিয়ে সারা বাংলাদেশ এটা নিয়ে হাসাহাসি করলো। আসিফ নজরুলকে বলা হলো যে আপনি তো এখন মন্ত্রী, একটা দুটো ভারতীয় এদেরকে বের করে দেন, তারপরে প্রমাণ করেন যে আপনার ২৬ লক্ষের কাহিনী সঠিক ছিল। আসিফ নজরুল কিন্তু তখন নত হয়েছে। তখন সে বলল যে আসলে সরকারে না থাকলে তো কত কিছুই বলা যায়। অর্থাৎ আসিফ নজরুল যে এটা নিয়ে প্রপাগান্ডা করেছিল, মিথ্যা ছড়িয়েছিল, সেটা আসিফ নজরুল স্বীকার করেছে। দেখেন, এই যে দুঃখিত, আসিফ নজরুলের যেটা আসিফ নজরুল বলেছে আর কি, এটা একটা লজ্জাজনক স্বীকারোক্তি ছিল না যে বাংলাদেশে এইরকম ২৬ লক্ষ নাই। এবং এইরকম লজ্জাজনক স্বীকারোক্তির পর একটা ধারণা হয়তো আমাদের মনে ছিল যে আর কখনো কেউ কোনো আত্মঘাতী কিংবা কোনো চরমপন্থী, কোনো হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী এই ধরনের গাঁজাখুরি গল্প আনবে না। এটাই তো স্বাভাবিক ছিল, তাই না? এই জিনিসটা এত বড় হাস্যকর একটা বিষয়ে পরিণত হয়েছিল আসিফ নজরুলের সময়। কিন্তু এই ডেল এইচ খান নামে যে জঙ্গিটা, এটা আপনার সিরিয়াসলি সত্য কথা বলছে, এমনভাবে কথাটা প্রকাশ করেছে, মনে হয় যে আসিফ নজরুলের ওই ২৬ লক্ষের কাহিনী নিয়ে বাংলাদেশে ইতিমধ্যে তোলপাড় হয়নি। এটাই হলো আত্মঘাতী এবং চরমপন্থীদের আপনার কৌশল। বাংলাদেশে যেভাবে তারা এই গল্পগুলোকে আপনার তুলে নিয়ে আসে, সে খুব সিরিয়াসলি বলছে এবং বলছে কি ৪০-৪৫ বিলিয়ন ডলার হুন্ডি করে ভারতে পাঠানো হতো। ৪০-৪৫ বিলিয়ন ডলার বুঝতে পারেন বাংলাদেশের প্রায় জিডিপির 10%। জিডিপির 10% যদি শুধু ভারতীয়রা বাংলাদেশ থেকে রেমিটেন্স আকারে পাঠায়, এবং এই চরমপন্থী দেলোয়ার বলছে, দেলোয়ার তো না, ও নিজেকে মানে যাতে তোলার জন্য ডেল নাম দিয়েছে, ডেল এইচ খান। এবং সে বলছে যে ২-৩ বছর আগে, মানে আওয়ামী লীগ সরকারের আমলে হতো, এখন হয় না। আচ্ছা, ওর কথাটা যদি সত্যও ধরে নেই, তাহলে ৪০ বিলিয়ন ডলার করে বছরে এখন বাংলাদেশের ইকোনমিতে যোগ হওয়ার কথা না? ধরেন ৪০ না হোক, ২০ বিলিয়ন তো যোগ হওয়ার কথা, ৩০ বিলিয়ন তো যোগ হওয়ার কথা। যেহেতু আওয়ামী লীগও নাই, ওই ভারতীয়রাও নাই। ৫ বিলিয়ন ১০ বিলিয়ন যদি অর্থনীতিতে অতিরিক্ত যোগ হয়, এই অর্থনীতি কত ইনফ্লেট কত বেড়ে যাবে আপনারা চিন্তা করতে পারছেন? কত লক্ষ, এই যে ২৬ লক্ষের পরিবর্তে তো আপনি আরো বাংলাদেশের ৫০ লক্ষ লোককে চাকরি দিতে পারবেন, কারণ ধারণা করা হচ্ছে যে ওই ২৬ লক্ষ বেশি বেতন পেত। কিন্তু না, এই গল্পগুলা এইভাবেই কিন্তু ও চালু করছে না। কিছুদিন পরে কিন্তু ওই গল্পটাই থেকে যাবে যে ২৬ লক্ষ ভারতীয় আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশে চাকরি করে।
কারণ হলো এই যে চরমপন্থী ডেলের কথা শোনার জন্য যে আপনার বাংলাদেশে 2-4 কোটি মানুষ আছে, এরা এটাকে এমনভাবে বিশ্বাস করে, এমনভাবে ওন করে, অথবা চাতুর্যের সাথে এমনভাবে প্রকাশ করতে চায় না, এইটা সারা বাংলাদেশের জন্য সত্য হয়ে যায়। এটা কিন্তু বাংলাদেশের অন্য বিএনপি বা আওয়ামী লীগের এরা কিন্তু এই কাজটা পারে না। কারণ এরা অবশ্যই এই ডেলের কথা শুনে এই ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে বিএনপিরও অনেক সমর্থক, আওয়ামী লীগের অনেক সমর্থকও যোগ দিবে। আমি তাদের কথা বলছি না, আমি বলছি যে সাধারণভাবে মৌলবাদী জঙ্গিরা যেটা প্রচার করতে পারে সংঘবদ্ধভাবে, এটা এত বাজার পায় কেন? তারা নিজেরা এটা বিশ্বাস করে। যখন বাংলাদেশে 2-4 কোটি মানুষ এই ধরনের মিথ্যা বিশ্বাস করে, এটার প্রভাব কিন্তু পুরো দেশের উপর পড়ে। কিন্তু আমরা কেউ এদের কথাগুলোকে খণ্ডন করি না। এরা যেভাবে আপনার হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে, এটাকে কেউ চ্যালেঞ্জ করে না। কেউ কেউ মনে করে যে বাত কি বাত বলছে, আমাকে এখানে এসে কয়েকজন মন্তব্য করবে, স্যার আপনি দেলোয়ারকে নিয়ে কথা বললেন, ওর মতো লোকের সাথে ব্যাপারে আপনার কথা বলা কি মানা, এই ধরনের কথাবার্তা বলে অনেক। কিন্তু দেখেন, সে কিন্তু জনমতটা নিয়ন্ত্রণ করতেছে। যেখানে আসিফ নজরুল একেবারে হাস্যকর ভাবে আসিফ নজরুল উড়ে গেছে এই তত্ত্বের উপর, সে কিন্তু আবার সিরিয়াসলি এই আরেকটা চরমপন্থী এই তত্ত্বটাকে নিয়ে আসলো। এবং এটাকে বাংলাদেশে ফিড করার অনেক মানুষ আছে। যে $40-45 বিলিয়ন কত অর্থ চিন্তা করা যায়? তারেক রহমানের সরকার যদি 5 বিলিয়ন কোথাও থেকে আপনার বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারে, দেখবেন দেশের অর্থনীতির উপর এটা একটা পজিটিভ প্রভাব পড়বে। অথচ $40 বিলিয়ন বাংলাদেশের অর্থনীতিতে বেঁচে গেছে বাবা। মানে এই জঙ্গি ডেলের কথা যদি সঠিক হয়, এই $40-45 বিলিয়ন তো এখন বাংলাদেশিরা আর্ন করতেছে। সেটা 40 না করুক, 10 বিলিয়ন 15 বিলিয়ন তো করছে। তাহলে গত 2 বছরে কি পরিমাণ অর্থনীতিতে এটার প্রভাব পড়ার কথা? পক্ষান্তরে দেখা গেছে যে অর্থনীতি সংকুচিত হয়েছে, জিডিপির প্রবৃদ্ধি 7% থেকে 3% এসেছে, লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে, হাজার হাজার কলকারখানা কিন্তু উঠে গেছে, এবং সেটার ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। অর্থনীতির যেখানে এই অবস্থা, চরমপন্থী জঙ্গিদের কাহিনী কিন্তু অন্যদিকে, এবং বাংলাদেশের মানুষ এগুলোকে মোটামুটি বিশ্বাস করার জন্য প্রস্তুত আছে। এবং এইটাকে, এই যে ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা, এটাকে কিন্তু না সবাই উস্কে দিয়েছে। এমনকি পশ্চিম বাংলার যেসব আপনার কবি সাহিত্যিক আছে, এরাও কিভাবে, আপনাদের মনে আছে সুনীল গঙ্গোপাধ্যায় নামে পশ্চিমবঙ্গের এক সাহিত্যিক, সে একটা পূর্ব পশ্চিম নামে উপন্যাস লিখেছে। সেখানে সে বর্ণনা করেছে কিভাবে পাকিস্তানিরা, ভারতীয়রা বাংলাদেশ থেকে, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি অস্ত্র, গোলা বারুদ এবং বিভিন্ন ভোগ্যপণ্য, সেখানে আপনার এয়ার কন্ডিশন, এসি, এগুলো নাকি নিয়ে গেছে। আমি অবশ্য উপন্যাসে পড়ি নাই, আমি কোনো এক জায়গায় পড়েছি। এবং পশ্চিমবঙ্গের সাহিত্যিকরা এটা করে, এবং অনেক বাংলাদেশের চরমপন্থী বিশ্বাস করে যে ভারতের আজকে যে বিশাল সামরিক বাহিনী, এইটা ওই যে পূর্ব পাকিস্তান থেকে চুরি করা অস্ত্র, গোলা বারুদ নিয়ে প্রতিষ্ঠিত। অর্থাৎ সেখানে দেখানো হয় যে শত শত বিলিয়ন ডলারের পাকিস্তানি গোলা বারুদ ভারতীয়রা নিয়ে গেছে। ওরা 2-1টা গোলা বারুদ নিয়ে গেছে কি যায় না, ওইটা না, কিন্তু ওইটাই মানুষ বিশ্বাস করে। তখন পাকিস্তানের অর্থনীতি কত বড় ছিল, তাদের এইসব গোলা বারুদের মানে পরিমাণ কত ছিল, সেটা কিন্তু কেউ খতিয়ে দেখে না। এখন সুনীল গঙ্গোপাধ্যায়রা এগুলা কেন করে, এগুলো লেখে কেন? কারণ হলো সুনীল গঙ্গোপাধ্যায়, ওরাও তো গরিব। সুনীল গঙ্গোপাধ্যায় তো, কেউ তো আর অরুন্ধতী রায়ের মতো তো এইরকম, মানে তাদের তো আসলে আপনার এক বই লিখে ধনী হয়ে যাওয়া, এই সৌভাগ্য তো সুনীল গঙ্গোপাধ্যায়দের ছিল না। এরা বই বিক্রি করে বাংলাদেশে। আপনি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে কাছে শুনে দেখেন, তার বই বাংলাদেশে বিক্রি হয়। এখন হয় কিনা জানি না, এখন তো বাংলাদেশে ডিফারেন্ট হয়ে গেছে। এই দরিদ্র পশ্চিম বাংলার সাহিত্যিকদের কিংবা আপনার যেসব অভিনেতা অভিনেত্রী আছে, তাদের সবকিছু বাংলাদেশের হলো তাদের অর্থনীতির মূল জিনিস, তাদের জীবন জীবিকা নির্ভর করে এইখানে। ফলে এরাও কিন্তু জানে যে বাংলাদেশের যে শ্রেণীটা তাদের এসব জিনিস পড়ে, এরা হলো চরম মৌলবাদী। ফলে মৌলবাদকে কিন্তু তারাও সেখান থেকে আপনার উস্কানি দেয়, মৌলবাদকে ভালোবাসে, ঢাকা সম্পর্কে ভালো কথা বলে।
এমন যেন বাংলাদেশে চরমপন্থী নেই। চরমপন্থীরা ওরা যেসব ভোগ্যপণ্য তৈরি করে, নাটক, সিনেমা, উপন্যাস, সেগুলা বাংলাদেশের ওই চরমপন্থীরা এবং সাধারণত ইসলাম প্রেমী বা মৌলবাদ প্রেমী মানুষ ভোগ করে। আবার বাংলাদেশের সাহিত্যিক যারা আছে, যেমন আহমদ ছফা থেকে এগুলা যারা আছে, এরা দেখে যে এদের বই তো বাংলাদেশের মানুষ কিনে না, কিনে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বই। ওরা আবার ওই 26 লক্ষের কাহিনী, যেরকম হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, সেটা তারা প্রকাশ করা শুরু করে শুধুমাত্র হিংসা থেকে। চিন্তা করেন, দুই পক্ষ দুইটা ভিন্ন কারণে চরমপন্থীদের কিন্তু আপনার পরিপুষ্টতা দান করছে। আহমদ ছফারা কেন দান করছে? কারণ আহমদ ছফারা দেখে যে বাংলাদেশে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই বিক্রি হয়, আহমদ ছফার বই বিক্রি হয় না। ফলে ওর কাছে একটা জেনুইন হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ওর মনে তৈরি হয়। ফলে সে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণার জন্য মৌলবাদীরা যা যা বললে খুশি হয় সেটা তৈরি করে। তার পথ ধরে এখন সলিমুল্লাহরা কিন্তু সেটা করছে। আর পশ্চিমবঙ্গের যারা সাহিত্যিক বুদ্ধিজীবী আছে, তারা কেন এটাকে ফিট করে? কারণ তারা দেখেছে তাদের অর্থনীতিটাও কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে, অর্থাৎ বাংলাদেশে তাদের বই বিক্রি করে। তখন তারা এগুলোকে, ওই মৌলবাদীরা যা যা বললে খুশি হবে সেইটা বলে তারা বই লেখে। যেটা সুনীল গঙ্গোপাধ্যায় করেছিল, আপনার লিখেছিল যে এইখানে সব পাকিস্তানি সেনাবাহিনী রেখে যাওয়া সব কনজিউমার্স গুড ভারতীয় সৈনিকরা চুরি করে নিয়ে সেখানে তারা এটা দেখে পাগল হয়ে গেছে যে এত ভালো ভালো জিনিস এখানে আছে। কথাগুলো এক দুই ক্ষেত্রে সত্য হতে পারে, কিন্তু এটাকে পরে আপনার এমন ভাবে তিলকে তাল করা হয়েছে যে আপনার কাছে এখনো বাংলাদেশি চরমপন্থীরা বিশ্বাস করে, এবং তাদের কথা শুনলে মনে হবে যে ভারতীয় পুরা সামরিক বাহিনী গড়ে উঠেছে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে যে গোলা বারুদ পাওয়া গিয়েছিল পাকিস্তানিদের আত্মসমর্পণ করে, এগুলা চুরি করে নিয়ে ভারত তার পুরো সামরিক বাহিনী গঠন করেছে। চিন্তা করেন কোথা থেকে কাহিনীগুলো কোথায় হয়ে যায়। আসিফ নজরুলকে এত লজ্জা দেওয়ার পর সারা বাংলাদেশ মিলে আবার কিন্তু ডেল এইচ খান নামে এই চরমপন্থী আপনার খুব মুখ সিরিয়াসলি সে এটাকে একদম আপনার এমন ভাবে বলেছে যে মনে হচ্ছে যে আসলে এটাই সত্যি। এদেরকে আসলে সত্য কথা হলো, এইসব চরমপন্থীকে ভবিষ্যতের বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে আপনার প্যাকেটজাত করে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে, এবং এই ক্ষেত্রে তখন আর কোনো করুণা দেখানোর কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশের যে কজন চিকিৎসক তাদের কীর্তির কারণে দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবী ব্যাপী আলো ছড়িয়েছেন, তাদের মধ্যে অন্যতম এই প্রফেসর অধ্যাপক আব্দুল্লাহ। তার বই পড়েনি এরকম কোনো রিসেন্ট মেডিসিন স্পেশালিস্ট আপনি বাংলাদেশে পাবেন না। বিদেশ থেকে প্রকাশিত বিভিন্ন একদম যেসব বলা যায় যে টেক্সট, নাম্বার 1 টেক্সট বুক মেডিসিনের, যে ডেভিডসনের বুক, সেখানেও তিনি ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার হিসেবে আছেন। তো এরকম একটা লোককে তো স্বভাবতই শেখ হাসিনার সরকার সম্মান দিয়েছেন, আজীবন তাকে প্রফেসর এমিরেটাস পদে দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। তো দেশের সেরা চিকিৎসকরাই তো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এদের চিকিৎসার সাথে জড়িত থাকবেন, এখানে অন্যায় কি আছে? আমাদের এই যে বেগম খালেদা জিয়া, তিনি যখন কারাবন্দী ছিলেন এবং তার লিভারের অসুখ ছিল, তখন তার এই লিভারের অসুখের ব্যাপারে মতামত নিতে বিএনপিপন্থী ডাক্তাররা আওয়ামী লীগপন্থী ডাক্তার, অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লিভার বিশেষজ্ঞ ডাক্তার স্বপ্নিলের কাছে এসেছিলেন। স্বপ্নিল তার মতামত দিয়েছেন। একজন ডাক্তার যখন ডাক্তার হয় তখন তার একটা শপথ থাকে যে দলমত সবকিছুর ঊর্ধ্বে উঠে তিনি রোগীর চিকিৎসা করবেন। এবং ডাক্তার আব্দুল্লাহ এত সিম্পল একজন মানুষ। সিনিয়র সাংবাদিক নঈম নিজাম তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একবার এই বিএনপির পত্রিকা দৈনিক দিনকালের সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী অসুস্থ ছিলেন এবং তিনি ডক্টর আব্দুল্লাহকে দেখাতে চাচ্ছিলেন, কিন্তু ডক্টর আব্দুল্লাহ লম্বা সিরিয়াল তিনি কিভাবে দেখাবেন। তো তিনি নঈম নিজাম ভাইয়ের সাথে যোগাযোগ করছেন এবং নঈম নিজাম ভাই আব্দুল্লাহ স্যারকে ফোন করে বলেছেন, আব্দুল্লাহ স্যার বলেছেন যে ওনাকে আসতে বলেন, এসে শুধু ওনার ভিজিটিং কার্ডটা দিন। তো ডক্টর রেজওয়ান সিদ্দিকী তার ভিজিটিং কার্ড দিতে দ্বিধা বোধ করছিলেন যে কি মনে করবেন, কিন্তু আব্দুল্লাহ স্যার তাকে দেখে দিয়েছেন। তো এইরকম একটা মাটির মানুষ, যখন ডাক্তার 1000 টাকা ভিজিট নিতেন তখন তিনি 300 টাকা ভিজিট নিতেন। তো তাকে এই অসম্মানটা কেন করতে হলো? এমনকি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটার নাম পরিবর্তন করে বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে, তার ভিসি প্রভিসি তারাও তার বই পড়ে ডাক্তার হয়েছে। এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনেক উপরের
প্রফেসর, ভিসি, প্রভিসি এই লেভেলের লোকজনও এই সিদ্ধান্তে বিব্রত। কারা এই সিদ্ধান্তটা নিল? এই যে গত 20শে জুন এই ইউনিভার্সিটি সিন্ডিকেটের বাজেট অধিবেশন ছিল, সেখানে কিন্তু এজেন্ডা এটা ছিল না। এজেন্ডার বাইরে একজন পেডিয়াট্রিক সার্জন সিনিয়র, তিনি সেখানে দাঁড়িয়ে এই প্রস্তাব তুলেছেন, এই পাশ করিয়েছেন এবং টাকা ফেরতের মতো অপমানজনক একটি সিদ্ধান্ত গ্রহণ করি। সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রচার মাধ্যম সবখানে ছি রব পড়ে গেছে। আসুন একটু দেখি যে ডক্টর আব্দুল্লাহ স্যারের রিয়াকশনটা দেখি। ব্যক্তিগতভাবে আমি নিজেও ডক্টর আব্দুল্লাহর কাছে একবার গিয়েছিলাম ডাক্তারদের একটা প্রমোশনে, জটিলতা নিরসনে, এবং আই হ্যাভ সিন হিম। আমি অবাক হয়েছি, কি সিম্পল মাটির মানুষ। যে প্রফেসর ডগলাস আমাকে অস্ট্রেলিয়ায় এনেছিলেন, তিনি এখনো বেঁচে আছেন, তিনি তার বয়স 90। তো আজকে ওয়েবসাইটে গিয়ে দেখলাম যে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ওই সেন্টারে তিনি এখনো প্রফেসর এমিরিটাস। তাহলে ডক্টর আব্দুল্লাহ কি অপরাধ করলো? কেন আমরা ডক্টর আব্দুল্লাহর মতো এই মেধাবী মানুষগুলোকে অপমান করি? এবং যে পেডিয়াট্রিক সার্জন এই কাজটা করলেন, তিনি আসলে এটার মধ্য দিয়ে বিএনপির উপকার করলেন, নাকি মানুষজন বলছে বিএনপি এসব ছ্যাঁচড়ামি কেন করে? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমরা জোর দাবি জানাই ডক্টর মিশুর মুক্তি হোক এবং ডক্টর আব্দুল্লাহকে এভাবে যেন অসম্মানিত না করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। সম্মানিত দর্শক, আজকের এই শিরোনামটি মূলত সমসাময়িক বিষয়গুলো নিয়ে নয়, বা আজকের দিনে যা কিছু ঘটছে তা নিয়ে নয়। হাজার বছর ইতিহাসে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য এবং রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য মানুষ কত জঘন্য কাজ করতে পারে তার কিছু উদাহরণ এই ভিডিওতে তুলে ধরব। এবং এটার মূল কারণটা হলো যে এখন যারা সরকারে আছেন তারা যেন এই কথাগুলো শোনেন, আর যারা সরকারের বাইরে আছেন তারা যেন এই বিষয়গুলো সচেতন থাকেন। যখন একটা জাতির কোনো একটা সম্প্রদায় ছোট্ট একটা ভুল করে, সেই ভুল করার কারণে শত শত বছর ধরে মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকতে হয়। প্রথমে একটা ঘটনা বলি। আজ আপনারা ফিলিস্তিন, হামাস, তারপরে প্যালেস্টাইন, ইসরায়েল, এই বিষয়গুলো নিয়ে খুব আবেগ দেখাচ্ছেন না? মুসলমানদের অধিকার নিয়ে অনেক কথাবার্তা বলছি, কিন্তু আপনাকে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনে আমাদেরকে 800 বছর ধরে রাজত্ব দিয়েছিল। এই রাজত্ব মদিনা থেকে শুরু হলো, মদিনা থেকে সেই রাজত্ব কুফাতে গেল, কুফা থেকে সেই রাজত্ব দামেস্ক গেল, দামেস্ক থেকে সেই রাজত্ব বাগদাদে গেল, বাগদাদ থেকে আবার সেই রাজত্ব চলে আসলো কায়রোতে ফাতেমি সাম্রাজ্যের মাধ্যমে। তারপরে সেই রাজত্ব চলে গেল একটা অংশ স্পেনে, আর একটা অংশ ভারতের মুঘলরা চলে আসলো, আর একটা অংশ মধ্য এশিয়াতে চলে আসলো খারুজম ডাইনেস্টি, আর একটা অংশ ইউরোপে অটোম্যান সাম্রাজ্য। এই অটোম্যান সাম্রাজ্য 800 বছর ধরে মধ্যপ্রাচ্য শাসন করেছে প্রথম মহাযুদ্ধের সময়। এই যে মক্কার যে এখন হেজাজ বলা হয়, হেজাজ, তো এই হেজাজের গভর্নর ছিলেন এই যে বাদশাহ এখন আছে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ, তার দাদার বাবার নাম ছিল শরীফ হুসাইন। হি ওয়াজ দ্য গভর্নর অফ হেজাজ। তো হেজাজ মানে দক্ষিণ আরব, জাজিরাতুল আরব। তো এই হেজাজের এই লোক ব্রিটিশ গোয়েন্দা কর্নেল, যাকে বলা হয় লরেন্স অফ অ্যারাবিয়া, সে এই শরীফ হুসাইনকে রিক্রুট করল যে তুমি বেইমানি করো, কার সঙ্গে? অটোম্যানদের সঙ্গে। ব্রিটিশদের পক্ষে তুমি কাজ করো, বিনিময়ে তোমাকে, তোমার 2 ছেলেকে এই পুরো মধ্যপ্রাচ্যের বাদশাহী তোমাদেরকে দেয়া হবে। ফিলিস্তিন তোমাদের থাকবে, সিরিয়া তোমাদের থাকবে, মিশর তোমাদের থাকবে, জর্ডান, এই পুরো এলাকাটা, জর্ডান, ইরাক পুরো এলাকাটা নিয়ে থাকবে।
শরীফ ইসলাম বেইমানি করলো। এবং আপনি জানেন যে ওই সময়টাতে পৃথিবীর সবচেয়ে বড় রেল লাইন ছিল প্রথম মহাযুদ্ধে, ট্রান্স জর্ডান রেল লাইন। ইরাক থেকে এই রেল লাইনটা শুরু হয়ে একেবারে সেই মদিনা পর্যন্ত এই রেল লাইন ছিল। আর এই রেল লাইন সেই ইরাক হয়ে ফিলিস্তিন হয়ে মদিনা পর্যন্ত রেল লাইন ছিল। এখনো মদিনাতে গিয়ে দেখবেন সেই অটোমান যুগের সেই রেল স্টেশন আছে। তো বুঝেন যে অটোম্যানরা কি করেছিল মুসলমানদের জন্য। এই শরীফ হোসেন এবং তার যারা লোকজন এই ফিলিস্তিনের এই এলাকাটাতে, ইসরায়েলি এলাকাটাতে ট্রান্স জর্ডান রেলওয়েটা সম্পূর্ণ উড়িয়ে দেয় এবং 20,000 অটোম্যান সৈন্যকে তারা মেরে ফেলে। ফলে এই পুরো মধ্যপ্রাচ্য থেকে অটোম্যানরা চলে যায়। ব্রিটিশরা বেইমানি করে, শরীফ হুসাইন কিছুই পায় না এবং তাকে ফিলিস্তিনিরা রাগ হয়ে তাকে চাকু মেরে এই মসজিদের, এই আকসা তো আমাদের ছিল, মসজিদুল আকসা, এখানে ফিলিস্তিনিরা মেরে ফেলে। এই হলো আমাদের বেইমানের ইতিহাস, দেশ বিক্রির ইতিহাস। আচ্ছা, কারবালার কথা বলি। এই যে কারবালা এত ঘটনাটা ঘটলো, ইমাম হুসেনের সাথে এই ইরাকের লোকজন বেইমানি করলো, যেভাবে ইরাকের লোক সাদ্দাম হোসেনের সাথে বেইমানি করেছে, যেভাবে লিবিয়ার লোকজন ইতালির সাথে যুক্ত হয়ে সেই লিবিয়ার স্বাধীনতা মুসলিনের হাতে তুলে দিয়েছে, একইভাবে সেই যে সাদ্দাম হোসেনের সাথে যারা লোকজন তারা আমেরিকার দালাল হয়ে, এবার তো ইরানের ভাগ্য ভালো, ইরান বেঁচে গেছে, পুরো ইরাকে তারা তুলে দিয়ে আজকের এই যে পুরো সিরিয়া, ইরাক, লেভান্ট, পুরো এলাকাতে যে সবকিছু, তো আমাদের বেইমানির ফল। আমরা বিক্রি করে দিয়েছি, মুসলমানরা বিক্রি করে দিয়েছি, ওই অঞ্চলের লোকগুলো বিক্রি করে দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখেন দুটো দেশ, একটা হলো নরওয়ে আর একটা হলো ফ্রান্স, তারা বেইমান তৈরি করে ফেলেছে নরওয়েতে, ফ্রান্সে বেইমান তৈরি করে ফেলেছিল। ফলে ফ্রান্সের আর্মিদের একটা বিরাট অংশ হিটলারের সাথে যোগ দিয়ে তারা সেখানে মানে নাৎসি বাহিনীর শাসন কায়েম করেছিল। সেম নরওয়েতে একই ঘটনা ঘটেছিল। আমাদের পাক ভারত উপমহাদেশে বহু ঘটনা রয়েছে। আপনি যদি মুঘল জমানা চিন্তা করেন, নাদের শাহ যখন আক্রমণ করলো, মোহাম্মদ শাহ তখন এখানে। আপনি যদি সুলতান মাহমুদ গজনীর সুলতান মাহমুদ, প্রত্যেকবার ভারতের লোকজন তাকে ডেকে নিয়ে আসেন যুদ্ধ করেন। এই যে তারাইনের যুদ্ধে পৃথিবীরাজকে যে পরাজিত করলো, এটা এমনি এমনি হয় না। মোহাম্মদ ঘুরি, সুলতান মাহমুদের পরে মোহাম্মদ ঘুরি। বাংলাদেশের তো মীর জাফরের কথা আপনারা জানেন সবাই, মীর জাফর, ঘটসৃষ্টি বেগম, রায়দুল্লাহ, পিয়ার লতিফ, তারা সবাই এই দেশকে বিক্রি করেছে। ভারতের কাছে সিকিম বিক্রি করে দিয়েছে লেন্দুব দর্জি। এই যে দেশ বিক্রি করার ইতিহাস, তার সঙ্গে সঙ্গে অনেকে বউ বিক্রি করে দেয়, কন্যাকে বিক্রি করে দেয়, নিজের ছেলেকে বিক্রি করে দেয়, ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতা রক্ষা করার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য। শেখ হাসিনার জামানাতে আমরা সবাই বলতাম শেখ হাসিনা ভারতের দালাল, এই দেশটাকে বিক্রি করে দেবে, এই দেশটাকে সিকিম বানিয়ে ফেলবে, এবং শেখ হাসিনা হলো মহিলা লেন্দুব দর্জি। কিন্তু আজকের দিনে আপনি যদি দেখেন যে ভারতের সঙ্গে তার যে ইন্টারকানেক্টিভিটি ছিল, যে ব্যবসা বাণিজ্য ছিল, এবং ওই সময় দেশের যে সমৃদ্ধি ছিল, মিলিটারি পাওয়ার ছিল, আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে পাসপোর্টের গুরুত্ব ছিল, ভ্যালু ছিল, রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পদটি গ্লোবালি যেভাবে রিকগনাইজ হতো, সেটার 10% এখন অবশিষ্ট নেই। আর এই যে শেখ হাসিনার পতনের পরে এখনো পর্যন্ত ভারতের সাথে কোন কোন চুক্তিগুলো গোলামির চুক্তি, দাসত্বের চুক্তি, এটা আমরা এখনো খুঁজে পাইনি। আর অন্যদিকে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে আমাদের যত স্বপ্ন, ভালোবাসা, দেশপ্রেম এই লোকটিকে কেন্দ্র করে একদম উগরে পড়েছিল। কিন্তু দেখা গেল তিনি এই নির্বাচনের অল্প মাত্র 3 দিন আগে আমেরিকার সঙ্গে যে চুক্তি করেছেন, সব মানুষ, বাংলাদেশের শুধু মানুষ না,
প্রকৃতি অভিশাপ দিচ্ছে যে বাংলাদেশকে এইভাবে শৃঙ্খলতার মানে কৃতদাসী হিসেবে দেশমাতৃকাকে আমাদের হাজার বছরের ইতিহাসে কখনো এইভাবে দেশ বিক্রি হয়নি। এমনকি ব্রিটিশ জমানা তো নয়, রবার্ট ক্লাইভের কাছে মীর জাফর দেশ বিক্রি করেছে, কিন্তু এভাবে নয়। মীর জাফর একটা সাধারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইংল্যান্ডের তখন একটা ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, 1 নম্বর কোম্পানিও না, সেই কোম্পানির বাংলাদেশে একটা প্রতিনিধি তার সঙ্গে হয়েছে। কিন্তু সে যদি ওই সময়টাতে ফ্রান্সের সম্রাট অথবা ধরুন ব্রিটেনের রানীর সঙ্গে দেশ বিক্রি করত, যেভাবে আলাস্কা বিক্রি করা হয়েছে, তো সেটা তো তিনি পারতেন। কিন্তু তিনি একটা কোম্পানির কাছে বিক্রি করেছেন এবং কোম্পানি তার আপন যোগ্যতা বলে ধীরে ধীরে 1757 থেকে 1773-74 পর্যন্ত ধীরে ধীরে দেশটাকে তারা অকুপাই করেছে। কিন্তু যেটি মুঘল সম্রাট মোহাম্মদ শাহ করেছে, একটি বৃহৎ কুমিরকে ঘরের মধ্যে ঢুকে দিয়েছে। অর্থাৎ নাদির শাহ যখন দিল্লিতে আসলো, মুঘল রাজদরবারে গিয়ে সে সেই রুমে ঘুমালো যে রুমে সম্রাট ঘুমাতেন, মোহাম্মদ শাহ ঘুমাতেন। তার পছন্দ হলো, নাদির শাহের পছন্দ হলো, সে এখান থেকে সেই ময়ূর সিংহাসন নিয়ে গেল, ধন সম্পদ যা কিছু ছিল সব নিয়েছিল এবং ভারত হা করে তাকিয়ে দেখল। এখন বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে বৈষম্য, আমেরিকার যে শক্তিমত্তা, তার যে সফট পাওয়ার, তার যে হার্ড পাওয়ার, এর 1% আমরা নেই। ইরান যে কাজটি করেছে তার 1% আমরা করতে পারবো। এই দেখেন ভেনেজুয়েলাতে সে যে দাপট দেখালো, জেনারেল নরিয়াগাকে যেভাবে সে ধরে নিয়ে আসলো, তারপর ল্যাটিন আমেরিকার যে দেশগুলো, বিশেষ করে মেক্সিকোর উপর সে যে চাপ প্রয়োগ করছে, কানাডার মতো একটা উন্নত দেশের উপরে আমেরিকা যে আধিপত্য বিস্তার করছে, যেভাবে আফগানিস্তানকে তারা তছনছ করে ছেড়ে দিল, ইরাককে ছেড়ে দিল তছনছ করে, লিবিয়াকে ধ্বংস করে দিল, সিরিয়াকে ধ্বংস করে দিল সরাসরি। তারপর তো এই রাষ্ট্রগুলো আগেও টিকে ছিল, এখনও তারা প্রাণান্ত চেষ্টা করছে টিকে থাকার জন্য। এখনও তাদের যে সক্ষমতা আমাদের চেয়ে অনেক অনেক বেশি। পাকিস্তানের মধ্যে একটা সম্ভাবনাময়, পুরো 1970 পর্যন্ত মানে পুরো এশিয়ার মধ্যে সব দিক থেকে 1 নম্বর রাষ্ট্র ছিল তখন পাকিস্তান। সে কি সিভিল সার্ভিস, কি মিলিটারি সার্ভিস, কি অর্থনৈতিক উন্নয়ন, আনবিলিভেবল। ভারত তো দূরের কথা, জাপান, চীন তখন মানে পাকিস্তানের কাছে কিছুই না। পাকিস্তানের কোনো কর্মকর্তা যখন ইউরোপে যেতেন, সুইজারল্যান্ডে যেতেন, তাদের দিকে, তাদের পোশাক আশাকের দিকে দিয়ে তাকিয়ে থাকতো পাগলের মতো। এও কি সম্ভব? সরকারি কর্মকর্তা এতটা জৌলুসপূর্ণ হয়? আপনি চিন্তা করেন, এখন 1 ভরি স্বর্ণের দাম কত? ধরেন 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা। 1 ভরি স্বর্ণের দাম 3 লাখ টাকা। পাকিস্তান জমানাতে একজন মেজর 450 টাকা বেতন পেতেন। 50 টাকা ছিল তখন 1 ভরি স্বর্ণের দাম। তো 50 টাকা যদি 1 ভরি স্বর্ণের দাম হয়, তাহলে সে 9 ভরি স্বর্ণ প্রতি মাসে কিনতে পারত। তাহলে পাকিস্তান জমানাতে 450 টাকার একজন মেজরের শুধু বেতন ছিল 450 টাকা, আর বাকি সব রেশন টেশন, বাসা, বাড়ি গাড়ি সব ফ্রি। এই 450 টাকার বেতন মানে বর্তমান জমানাতে 9 গুণ যদি হয়, 9 ভরি স্বর্ণ হয়, তাহলে 3 নং 27 লাখ টাকা। এই রাষ্ট্র যদি একজন মেজরকে এখন 27 লাখ টাকা বেতন দেয়, 1 মাসের মধ্যে রাষ্ট্র, মানে এটা চলবে? সম্ভবই না, অসম্ভব ব্যাপার। কিন্তু পাকিস্তান রাষ্ট্রে এই ছিল সরকারি কর্মকর্তাদের বেতন মতো। একজন ডিসি, আপনি তার একটা দেখেন, একটা যশোর, পাকিস্তান আমলে একটা যশ সাহেবের বাড়ি দেখেন, ডিসি সাহেবের বাংলো দেখেন। যশোরে 300 না 400 বিঘা জায়গার উপরে ডিসি সাহেবের বাংলো। 300 বিঘার উপরে যে ডিসি সাহেবকে তারা থাকতে দিয়েছে, একজন ডিপ্টি সেক্রেটারি পদমর্যাদার লোকজন ব্রিটিশ জমানাতে, এবং সেটা পাকিস্তান অ্যাভেল করেছে। ভারত সেটা অ্যাভেল করতে পারেনি, পাকিস্তান অ্যাভেল করেছে। সেই পাকিস্তানকে আমেরিকা রীতিমতো দেউলিয়া বানিয়ে দিয়েছে, এবং এই পাকিস্তান 70 থেকে মানে সেই জিয়াউল হক, পারভেজ মোশাররফ, প্রত্যেকটা মানুষ বারবার শুধু আমেরিকার কাছে বিক্রি করেছে। জুলফিকার আলী ভুট্টো যতই বলে না কেন, সে কিন্তু দাঁড়াতে চেয়েছিল এগেইনস্ট দ্য পাকিস্তান। তারপরে পাকিস্তানের যারা পলিটিশিয়ান ছিলেন, সেই
লিয়াকত আলী খান ধরেন বা অন্যান্য যারা বলেন, অল পলিটিশিয়ান প্যাট্রিয়ট ছিল, কিন্তু প্রো আমেরিকান যে শক্তিগুলো আইয়ুব খান থেকে শুরু হলো, আইয়ুব খান, ইয়াহি খান, টেক্কা খান, তারপরে জিয়াউল হকের পরে পারভেজ মোশাররফের পরে এখন যারা যারা আছেন, সবাই বেঈমান, মুনাফিক, মির্জাফর হয়ে, গাদ্দার হয়ে ওই দেশটিকে এগেন এন্ড এগেন বিক্রি করছে। বিক্রি করে দেখেন একটা জাতি যেটাকে বলা হয় এরিয়ান নেশন, আজ থেকে 5000 বছর আগে মহাভারতের যুগে যখন ধরেন নেবুকাডনেজার, সম্রাট দ্বিতীয় নেবুকাডনেজার, যিনি ব্যাবিলনের ঝুলন্ত বাগান তৈরি করেছিলেন, তারও আগে পাকিস্তানে মহেঞ্জোদারো এবং হরপ্পা সভ্যতা তৈরি হয়েছিল। যখন পুরো ইউরোপে একটা মাত্র ছোট্ট শিক্ষালয় ছিল, একাডেমিয়া, ওটাকে বিশ্ববিদ্যালয় বলা যাবে না, একাডেমিয়া প্রতিষ্ঠা করেছিলেন যে এটা প্লেটো, মানে সক্রেটিসের ছাত্র প্লেটো এবং তার ছাত্র এরিস্টটল, আর এরিস্টটলের ছাত্র হলো আলেকজান্ডার। তো এই একাডেমিয়া প্রতিষ্ঠা হওয়ার বহু আগে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বড় যে বিশ্ববিদ্যালয় সেটা হলো তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেটা ছাত্র ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য, যেটার প্রথমে ছাত্র এবং পরে শিক্ষক ছিলেন চাণক্য। এই পাকিস্তানে, সেই পাকিস্তান এখন কোথায় চলে গেছে? জঙ্গি হয়ে গেছে, রীতিমতো জঙ্গি হয়ে গেছে। তো কাজেই এই যে দেশ বিক্রি করার যে প্রবণতা, এটা আসে উর্দি পরা সামরিক বাহিনীর হাত ধরে, এটা আসে উচ্চবিলাসী লোভী রাজনীতিবিদদের কারণে, এটা আসে দুর্বল চরিত্রহীন অথর্ব শাসকদের কারণে, যেটা আমি বললাম মোহাম্মদ হোসেন। এবং যখনই কোনো একটা দেশ এবং রাষ্ট্র ত্রিমাত্রিক, অর্থাৎ তার অর্থনীতি খারাপ যাচ্ছে, ঠিক সেই সময়টাতে দেশে একজন চরিত্রহীন দুর্বল শাসক আছে এবং ওদের অপকর্মের কারণে প্রকৃতি বিরূপ হয়ে একটার পর একটা গজব নাজিল করে, দুর্ভিক্ষ, বন্যা, সবকিছু। ঠিক সেই সময়টাতেই এরকম দেশ বিক্রির ঘটনা একের পর এক ঘটতে থাকে। আপনি যদি পাক ভারত উপমহাদেশের 1913 থেকে 17 সনের ঘটনা দেখেন, আবার 1943 সন থেকে 53 সন পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভারতে যে সকল রাজ্য বিক্রি হয়েছিল এবং ব্রিটিশরা মূলত শেষ মুহূর্তে লর্ড মাউন্টব্যাটেন যেভাবে ভারতীয়দেরকে যাওয়ার সময় বিক্রি করে গেছে, প্রত্যেকটা ইঞ্চি জায়গা যেভাবে বিরোধ বাঁধিয়ে দিয়ে গেছে। এখন আমাদের একটা, মানে আপনি যদি এখন ধরেন এই যে লুই কানের যে রেকর্ড, আমাদের সংসদের রেকর্ড, এই রেকর্ডটা যদি অরিজিনাল আনতে হয়, শেখ হাসিনা জমানাতে আনার চেষ্টা করা হলো, এটা আমেরিকা থেকে আনতে হয়েছে, আমাদের দেশে ছিল না। এই হলো আমাদের উন্নয়ন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে যে ঘটনাটা ঘটেছে, এইরকম অভিঘাত, এরকম অসম চুক্তি, এরকম গলার কাটা অতীতে কখনো আমাদের এই দেশে ঘটেনি। তো এসে অনেক ছোট ছোট ঘটনার ফলে কখনো 100 বছর, কখনো 200 বছর, কখনো 50 বছর, কখনো 300-400 বছর পর্যন্ত পুরো জাতি আমরা গোলামির শৃঙ্খলা আবদ্ধ ছিলাম। কখনো কখনো দুর্ভিক্ষ, অনাহার, এবং কখনো কখনো 100 বছর ধরে আরবে যখন আয়ামে জাহিলিয়াত, ঠিক সেই সময়টাতে আমাদের এই দেশটাতেও আয়ামে জাহিলিয়াত ছিল, কোনো সরকার ছিল না। 100 বছর দেয়ার ওয়াজ নো গভর্নমেন্ট, দেয়ার ওয়াজ নো কিং, দেয়ার ওয়াজ নো সিভিলাইজেশন, শুধু মারামারি, কাটাকাটি, ডাকাতি, যেটিকে ইতিহাসে বলা হয় মাচ্ছান্যায়। মহারাজা শশাঙ্কের মৃত্যুর পরে পরবর্তী 100 বছর গোপালের ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত, এই 100 বছর আমরা নিজেরা মারামারি করেছি। সেই দিক থেকে 2026 সনের এই সময়টিতে আকাশের গ্রহ নক্ষত্র, প্রকৃতির ডাক এবং দেশ বিদেশের যে চক্রান্তকারী আছে তাদের যে আওয়াজ, সে আওয়াজটিকে আপনারা শুনতে পাচ্ছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।